I cannot wait to show my audience this view. Thailand, Phi Island, Raile, এগুলা কিচ্ছু না. This is best. যারা সেন্ট মার্টিনে যেতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারে আসতে যাচ্ছে। এছাড়াও ট্রাভেল পাস সংক্রান্ত যেসব ঝামেলা আছে সেই সম্পর্কে কনফিউশনগুলো আমি এই ভিডিওতে দূর করব। এছাড়াও পুরো ভিডিওটাতে জুড়ে বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্স থাকছে বোনাস হিসাবে। তাহলে আর দেরি কেন, চলেন শুরু করা যাক। আরামবাগ থেকে স্লিপার কোচের রাত 8টার বাসের 2টা টিকিট করে ফেলি। 2000 টাকা করে টিকিটের প্রাইস, কিন্তু একটু দামাদামি করলে অফ টাইমগুলোতে মানে শুক্র শনি বাদে আপনারা এটা 1700 থেকে 1800 টাকার মধ্যে পেয়ে যাবেন। তাই দামাদামি করতে একদম ভুলবেন না। আর স্লিপার কোচের এই বাসটির রিভিউ আমি আরেকটা ভিডিও করেছি, সেখানে আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। যাই হোক, আরামবাগ থেকে সন্ধ্যা 7টায়, 8টার বাস 7টায় ছেড়েছে, এটার কারণ আমি কিছুক্ষণ পরে বলবো। সো আরামবাগ থেকে সন্ধ্যা 7টার বাস 9টা 15তে কুমিল্লার 14 গ্রামে তাজমহল হোটেলে এসে থামে। ডিনার হিসেবে আমরা বিফ খিচুড়ি, গরুভুনা আর পরোটা নিয়েছিলাম, যার টোটাল প্রাইস অ্যারাউন্ড 700 এর মতো এসেছিল। এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে। ডলফিন মোড়ে আমাদেরকে নামিয়ে দিয়েছে রাত 3টা 17 মিনিটে। আমরা কিন্তু খুব বিশেষ একটা কারণে এবার সেন্ট মার্টিন এসেছি। কেন, চলেন জেনে নেওয়া যায়। আমরা যেদিন সকালবেলা সেন্ট মার্টিনে নামি সেদিনই আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। আর ও এমন একটা ভাব করলো যেন ওর একদমই মনে ছিল না। যেই কারণে সন্ধ্যা 8টার বাসটা সন্ধ্যা 7টায় ছাড়া হয়, সেটা রিজন ছিল কক্সবাজার থেকে সকাল 6টায় আমাদের শিপের টাইম ছিল, যেটা ইনানি থেকে ছাড়ার কথা ছিল, কিন্তু পরে টাইমটা আরও এগিয়ে কক্সবাজার থেকে সকাল 6টা করেছিল। তো 3:30টায় ডলফিন মোড়ে নামিয়ে দেওয়ার পরে আমরা সেখানে আরও 1 ঘন্টার মতো অপেক্ষা করি। 4:30টার দিকে আমরা একটা অটো নেই, যেই অটোর ভাড়া ছিল হচ্ছে 180 টাকার মতো। অটো নিয়ে আমরা চলে যাই কক্সবাজারের নুনিয়া ঘাটে, যেটা কক্সবাজার এয়ারপোর্টের ঠিক পাশেই। আচ্ছা, ট্রাভেল পাস নিয়ে যত কনফিউশন সেটা দূর করতে এখন যেটা বলছি সেটা খুব কাজে দিবে। সেটা হচ্ছে, আপনারা যদি শিপের টিকিট কেটে ফেলেন এবং ওইখানে যাওয়ার পরে একটা লোক ওইখানে বসা থাকে, ওই লোকটাই সবাইকে ট্রাভেল পাস, ওই শিপের টিকিট দেখে ট্রাভেল পাস দিচ্ছিল হোয়াটসঅ্যাপে একটা কনফার্মেশনের মাধ্যমে। আমরা 12 আউলিয়াতে 2টা শিপের টিকিট কেটেছিলাম, যেটা আমাদের যে রিসোর্টে, সেই রিসোর্টের লোকই আমাদের কিনে দিয়েছিল। এছাড়া আপনারা যদি রিসোর্টের লোক দিয়ে কিনতে না চান, নিজেরা কিনতে চান, তাহলে ওদের দেয়া ফোন নাম্বার আছে, গুগলে আপনারা পেয়ে যাবেন। সেখানে ওদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু ওদের কাছ থেকে খুব সহজেই আপনারা শিপের টিকিট কিনে ফেলতে পারবেন এবং ওরা আপনাকে কুরিয়ার করে টিকিটগুলো পাঠিয়ে দিবে। বা অন স্পটেও আপনারা টিকিট সংগ্রহ করতে পারেন, সেক্ষেত্রে ওদের অফিসে চলে যেতে হবে। 12 আউলিয়া ছাড়াও কিন্তু আরও 2-3টা শিপ ছেড়ে যায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে, সেগুলোও আপনারা দেখতে পারেন। তবে টিকিট প্রাইস সেমই, 12 আউলিয়াটা হচ্ছে সবচেয়ে বড় শিপ এই লাইনের। যাই হোক, জোয়ার ভাটার কারণে কিন্তু এখন কক্সবাজার থেকে শিপ ছাড়ছে অনেক সকাল সকাল। সো যদি সকাল 6টায় হয়, অবশ্যই আপনাকে ঢাকা থেকে বের হতে হবে সন্ধ্যা 7টার মধ্যেই, তার আগের দিন বাসে যদি আপনারা আসতে চান। শিপের টিকিটের প্রাইস 2500 টাকা থেকে শুরু পার পার্সন। এছাড়াও 2800, 3000, 5000 কেবিনগুলোর ভাড়া আর একটু বেশি, এরকমভাবে টিকিটের প্রাইস বাড়তে থাকে। তবে আমি প্রেফার করেছিলাম ডেকের 2500 টাকা যেই পার পার্সন, এইগুলোই। কারণ হচ্ছে ম্যাক্সিমাম টাইমই আমরা এই বারান্দাতে দাঁড়িয়ে পুরো ভিউটা দেখার পক্ষপাতী ছিলাম, দ্যাটস ওয়াই। আর সবাই আসলে যারা প্যানারোমা একটা আছে ওইখানে এসি, তো ঠান্ডার মধ্যে এসির ওইখানে যাওয়া থাকার দরকার হয় না। তারপরেও আমরা কিন্তু যারা প্যানারোমাতে উঠেছে দেখেছি, তারাও কিন্তু এই ডেকের এখানে এসেই ভিড় জমিয়েছিল এই সুন্দর দৃশ্য দেখার জন্য। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন বা টেকনাফ থেকে সেন্ট মার্টিনের যে শিপের জার্নিটা, এটা কিন্তু অসাধারণ। তবে আর একটা জিনিস বলে রাখা ভালো, কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে যেতে কিন্তু আমাদের অলমোস্ট 6 ঘন্টা লেগেছিল। লাস্টের দিকে এই অসাধারণ জার্নিটা কিন্তু একটু বিরক্তের পর্যায়ে চলে গিয়েছিল। বাসের জার্নি এবং শিপের 6 ঘন্টা জার্নির পরে ফাইনালি আমরা সেন্ট মার্টিন এসে পৌঁছিয়েছি। সবচেয়ে মজার ব্যাপার হলো, সেন্ট মার্টিনে আমি কিন্তু বেশ অনেকবার আসলেও আমার পার্টনার, যে আমার হাজব্যান্ড, ওর কিন্তু সেন্ট মার্টিনে এবার চলে আসছি। আমরা আপনাদেরকে এখানে কি কি হচ্ছে, কি কি হবে, কিভাবে কি করতে হয়, যতটুকু পারবো ইনফরমেশন শেয়ার করব, কিন্তু পুরো ভিডিও আমার সাথে থাকতে হবে।
যেহেতু রাতের ডিনারের পরে তেমন কিছু খাওয়া হয়নি সকালে, সো আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম। জেটিঘাটে নেমেই আমরা দুপুরের জম্পেশ একটা খাওয়া দিয়ে সবচেয়ে দামি মাছ কোনটা এখানে? রূপচাঁদা রূপচাঁদা কত? 250। 250। সো রূপচাঁদা, কালাচাঁদা, তারপরে কোরাল এ ধরনের কিছু আমরা মাছ খেয়ে দুপুরের খাবারটা সেরে ফেললাম এবং আমরা এখন চলে যাব আমাদের রিসর্টে। জেটিঘাট থেকে একটা অটো নিয়ে নিলাম আমাদের রিসর্টে যাওয়ার জন্য। আর আমাদের রিসর্টটা ছিল পশ্চিম বিচে, গলাচিপা রাস্তা দিয়ে যেতে হয়। আর রিসর্টে যাওয়ার এই অটো ভাড়াটা ছিল 250 টাকার মতো, যেটা আমার মনে হয়েছে আমরা একটু কমেই পেয়েছি। দামাদামি করে নেবেন অবশ্যই। আর এই 250 টাকায় 150 টাকা হয়ে যাবে যদি শিপের টাইম ছাড়া আপনারা জেটিঘাটে বা মেইন বিচে যাওয়া আসা করেন পশ্চিম বিচ থেকে। পশ্চিম বিচটা আপনাদের গলাচিপা রাস্তায় পড়বে, যেখানে সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটোই দেখতে পারবেন। আর আমি কিন্তু অনেক এক্সাইটেড আমার এই রিসোর্টের রুমটা নিয়ে। রুমের অন্য কিছু দেখানোর আগে আই ক্যানট ওয়েট টু শো মাই অডিয়েন্স দিস ভিউ। জাস্ট দেখেন কি ভিউয়ে আমরা 2টা রাত কাটাতে যাচ্ছি। আমি যত ভিডিও দেখেছি সব ভিডিও দেখতে দেখতে তন্ন তন্ন করে ফেলছি, কিন্তু এই হোটেলে প্রপার কোনো রিভিউ আমি এখন পর্যন্ত পাইনি। বাট আমার কাছে একটুখানি একটা ক্লিপ দেখে মনে হয়েছিল লেটস এক্সপেরিয়েন্স ইট। সো আপনাদেরকে দেখাচ্ছি যে জিনিসটা কি, মানে কতটা কাছে বিচ ভিউ হতে পারে। জাস্ট আশা করতে দেখো কতটা কাছে বিচ ভিউ, যে আমার সমুদ্রের গর্জনটা আমার প্রপারলি শোনা যাচ্ছে। আমি খুবই এক্সাইটেড যে এরকম একটা সাউন্ডের সাথে হচ্ছে আমরা ঘুমাতে যাচ্ছি। একটা টেবিল দেওয়া আছে। আমি ফার্স্টেই এই সিনারিটা না দেখিয়ে আমি ভিডিওটা শুরু করতে চাচ্ছি না। এখানে হচ্ছে টেবিল দেওয়া আছে, 2টা চেয়ার দেওয়া আছে এবং আ বিউটিফুল ওয়াও। সো এটা হচ্ছে ব্যালকনি, যেখানে দোলনা পাচ্ছি, টেবিল পাচ্ছি, চেয়ার পাচ্ছি এবং সাথে হচ্ছে প্রবাল ভিউ পাচ্ছি, সি ভিউ পাচ্ছি এবং এখানে কিন্তু শুয়ে শুয়ে হচ্ছে সি ভিউ এনজয় করতে পারবো, সেটাও কিন্তু ব্যবস্থা করা আছে। আমি একটু পরে নিচে গিয়ে আরো ডিটেলস দেখিয়ে দিচ্ছি। এনিওয়ে, আমি এখন আমার রুমের ভেতরটাকে আপনাদের দেখাবো। আসেন, দিস ইজ আওয়ার বেড অ্যান্ড আমি এই রিসোর্টের ওনারের কাছে অনেক অনেক গ্রেটফুল। সে যখন শুনেছে আজকে আমার ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি, সো সে আমাকে না বলেই এরকম একটা সারপ্রাইজ রেখেছে যেখানে লেখা হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি। আমি যেটা খুবই খুশি হয়েছি আসলে। তো এটা তার পক্ষ থেকে আমার জন্য সারপ্রাইজ ছিল। আর দিস ইজ আওয়ার বেড। এখানে হচ্ছে 2টা লো সিটেড হচ্ছে সোফা দেওয়া আছে। এখানে একটা টেবিল দেওয়া আছে। টেবিলের এখানে ব্রাশ, তারপরে হচ্ছে শ্যাম্পু, কন্ডিশনার যেগুলো থাকে এগুলো দেওয়া আছে, টিস্যু দেওয়া আছে, পানি দেওয়া আছে। এখানে একটা সুন্দর ল্যাম্প দেওয়া আছে যেটা রাতের ভিউটাকে আরো অনেক সুন্দর করবে। আলমিরা দেওয়া আছে, কম্বল আছে, জায়নামাজ আছে এবং কিছু হ্যাঙ্গারস আছে। এবং আর যে জিনিসটা এই রুমে সবচেয়ে বেশি ভালো লেগেছে, এইটা হচ্ছে বিশাল একটা মিরর আছে যেখানে আমি দাঁড়িয়ে সাজতে পারবো, ঢং করতে পারবো, রেডি হতে পারবো। শাড়ি পরলে যাতে আমি পুরোটা নিজেকে দেখতে পারি, এরকম একটা বড় মিরর দেওয়া আছে। একটা জিনিস দেখিয়ে দিতে চাই, পুরোটা কিন্তু দেয়ালে হচ্ছে এরকম বাঁশের কারুকাজ করা আছে, পুরোটা বাঁশ দিয়ে হচ্ছে ডেকোরেশন করা আছে। আর এই গেটটা হচ্ছে এই গেটটা দিয়েই আমরা রুমে ঢুকেছি। আর গেট দিয়ে ঢোকার পরই হচ্ছে এইখানে ওয়াশরুম। সো আমি এখন ওয়াশরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়াশরুম। যদি একদিন দুজনে ভেসে ভেসে যাই উজানে। তো হোটেলের বাইরে থেকে বিচের সামনে থেকে যদি ভিউ বলা হয়, আমাদের রিসর্টটার ভিউ হচ্ছে এটা। আমরা ওই রুমটা দোতলাতে, ওই যে লাইট জ্বলতেছে ওই রুমটা হচ্ছে আমাদের। আর এইখানে নিচে 2টা রুম আছে, এইটা একটা, দুইটাই অনেক সুন্দর। আমাদের উপর থেকে ভিউটাও অনেক প্যানোরামা ভিউ পাওয়া যায়। আর ওই রিসর্টটা, এটা হচ্ছে সূর্য স্নান। তো 2টা রিসর্টই খুব কাছে। এদিকে আরো অনেকগুলো রিসর্ট আছে।
আমার জামাই পানিতে নেমে গেছে। এখানে হচ্ছে গ্লোবাল দ্বীপ। তো বিচ থেকে আমি আমার হোটেলের মানে আমার রিসর্টের ডিস্টেন্সটা জাস্ট একটু দেখাই। কত কাছে, একদম রুম থেকে সমুদ্রের গর্জন শোনা যায়। সো এটা আমি এখন নেমে যাব পানিতে জামাইকে সঙ্গ দিতে। আপনাদের সাথে দেখা হচ্ছে রুমে যাওয়ার পরে। যদি একদিন দুজনে ভেসে ভেসে যাই উজানে পাখি হয়ে যায়। অনেকক্ষণ সমুদ্রে ঝাপাঝাপি করে লাঞ্চ সেরে রুমে এসে পশ্চিম বিচে সূর্যটাকে সমুদ্রে ডুবে যেতে দেখছিলাম কফি হাতে। এই সময়ের অনুভূতিটা কি এরকম একটা জায়গায় বসে, সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন। কফি খেতে খেতে চোখের পলকেই সন্ধ্যা নেমে গেল। আর এটা হচ্ছে আমাদের রিসর্টের রাতের ভিউ। এদিকে বারবিকিউ হচ্ছিল এবং ক্যান্ডেলের ডিনারের ব্যবস্থা করা হচ্ছিল। আমি বলেছিলাম যে আজ আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি, সো দ্যাট আমার হাজব্যান্ড রিসর্টে আগেই বলে রেখেছিল যাতে একটা ক্যান্ডেল ডিনারের ব্যবস্থা করে। যদি চাও হাতে নদী মনে রাজি সব আকারে, যদি চাও খুব কাছে না হোক আড়ালে আকালে, চুপ কথা সব বৃষ্টি হয়ে ছুঁয়ে যাক না, রূপ কথা সব তোমাতে ছুঁয়ে থাকে। এমন একটা মুহূর্ত জীবনে বারবার ফিরে আসুক, এটাই আমার সারা জীবনের প্রার্থনা। তাই আপনারাও যদি আপনাদের ভালোবাসার মানুষকে এরকম একটা মুহূর্ত দিতে চান, তাহলে কিন্তু খুব বেশি টাকা খরচ করার প্রয়োজন হবে না। টোটাল ডেকোরেশন অ্যান্ড খাবার সব মিলিয়ে এটার খরচ পড়েছিল 4,000 টাকা। তবে আমার মনে হয়েছে খাবারটা খুব অ্যাভারেজ, খাবারটার মান আরও ভালো করা যেত। আমাদের এই রিসর্টটার নাম ছিল সেইলর ইকো রিসর্ট। পার নাইট 9,000 টাকা, কিন্তু আমার এই ভিডিও দেখে আপনারা রিকোয়েস্ট যদি করেন, হোপফুলি তারা 8,000 টাকা করে রাখবে পার নাইট, যদি শুক্র শনিবার বাদ দিয়ে হয়। আমি ভাবতেও পারিনি ডিনার শেষ করে রুমে এসে আমার জন্য আরও একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। আমার হাজব্যান্ড ঢাকা থেকে এগুলো আমার জন্য ম্যারেজ অ্যানিভার্সারি গিফট হিসাবে নিয়ে আসছে, যেটা আমি টেরই পাইনি। রুমে এসে দেখি সে আমার জন্য এগুলো করে বসে আছে। মাশাআল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। দিন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ খুব ভোরে আমাদের ছেড়াদ্বীপে যাওয়ার কথা। নেক্সট ভিডিওতে ছেড়াদ্বীপের ভিডিও সহ আরও 2টা রিসোর্টের ডিটেলস আমি দেখাবো, যাতে আপনারা কম্পেয়ার করতে পারেন যে আপনাদের বাজেট ফ্রেন্ডলি কোনটা হয় বা আপনাদের সুবিধা অনুযায়ী কোনটা হয়। সো আজকের মতো এখানেই বিদায়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।